এই সুবিশাল অন্ধকারে ভরা নির্জন স্পেসে কেবলমাত্র একটি স্পেসশিপ ঘুরে বেড়াচ্ছে, যে আগামী 120 বছরের যাত্রায় বেরিয়ে পড়েছে নতুন পৃথিবীর উদ্দেশ্যে। যদি কোনো অ্যাস্টেরয়েড এর সামনে চলে আসে, তাহলে একে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। 120 বছরের এই দীর্ঘ সফরে যাতে মানুষ বুড়ো হয়ে মারা না যায়, এর জন্য তাদেরকে ডিপ স্লিপ মুডে রাখা হয়েছে, যাতে তাদের শরীর বুড়ো না হয় আর 120 বছর পর বর্তমান কন্ডিশনে সেই নতুন গ্রহে পৌঁছাতে পারে। কিন্তু কি হবে যদি আপনি মাত্র 30 বছর পর ডিপ স্লিপ থেকে জেগে যান, আর বাকি সবাই গভীর নিদ্রায় রয়েছে, আর আগামী 90 বছর আপনাকে একা স্পেসে কাটাতে হবে একটি স্পেসশিপের মধ্যে? তাহলে কতটা ভয়ঙ্কর হবে বলুন তো এই সফর? এটা একটা হলিউড মুভির কাহিনী, যার সম্পর্কে আমরা আলোচনা করব। আমাদের এই চ্যানেল স্পেস, ইউনিভার্স এবং সায়েন্স ভিত্তিক হলেও এই মুভিতে দেখানো প্রতিটি ঘটনা সায়েন্স লাভারদের বহু প্রশ্নের উত্তর দেবে। তাই জন্য এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন দেখা যাক স্পেসে 120 বছরের এই দীর্ঘ সফরে কি কি ঘটে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। পৃথিবী থেকে 120 আলোকবর্ষ দূর এমন এক গ্রহ রয়েছে যেটি একদমই আমাদের পৃথিবীর মতন, যার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে আমাদের এই স্পেসশিপ। এই স্পেসশিপে কয়েক হাজার যাত্রী রয়েছে, যারা আগামী 120 বছরের জন্য ডিপ স্লিপ মোডে একটি চেম্বারের মধ্যে শোয়ানো রয়েছে, তাদের এজিং প্রসেসকে থামানোর জন্য। স্পেসশিপে এই গ্রহে পৌঁছাতে 120 বছর সময় লাগবে। যখন তারা ডিপ স্লিপ মোড থেকে উঠবেন, তখন তারা পৌঁছাবেন পৃথিবীর মতন একটি নতুন গ্রহে। কিন্তু কথায় আছে না, আমরা ভাবি এক আর হয় আর এক। ঠিক তেমনই 30 বছর যাত্রা করার পর স্পেসশিপের সামনে হঠাৎ বহু অ্যাস্টেরয়েড ছুটে আসে। তখন এর অটোমেটিক এআই সিস্টেম অ্যাক্টিভেট হয়ে সকল অ্যাস্টেরয়েডকে ধ্বংস করে দেয়। কিন্তু এই সময় স্পেসশিপে কিছু টেকনিক্যাল প্রবলেম দেখা দিতে শুরু করে, আর এর অটোমেটিক রিপেয়ারিং সিস্টেম এগুলিকে রিপেয়ার করতে শুরু করে দেয়। ঠিক এই সময় একটি প্যাসেঞ্জারের স্লিপিং পড খারাপ হয়ে যায়, আর এর ডিপ স্লিপ ব্রেক হয়ে যায়, আর সে ডিপ স্লিপ থেকে জেগে যায়। আর এই প্যাসেঞ্জারের নাম ছিল জিম। জিম ভেবেছিল সে হয়তো সেই প্ল্যানেটের কাছে চলে এসেছে, তাই জন্য তার ঘুম ভেঙে গেছে। তাই সে মিটিং হলে ছুটে যায়, কারণ প্ল্যানেটের কাছে পৌঁছানো মাত্রই সবার এখানেই মিট করার কথা ছিল। কিন্তু সেখানে এআই রোবটের কথা শুনে তার মনে হয় কিছু একটা প্রবলেম হয়েছে, কারণ বাকি প্যাসেঞ্জার সেখানে কেউ ছিল না। সে সেখান থেকে বেরিয়ে বাকি প্যাসেঞ্জারদের খুঁজতে শুরু করে দেয়। সে দেখে কেউ জেগে নেই, সবাই ঘুমিয়ে রয়েছে, কারণ তখন প্রতিটি প্যাসেঞ্জার ডিপ স্লিপ মোডে ছিল। সে ছুটে কন্ট্রোল রুমের দিকে গেলে দেখে এটি লক করা রয়েছে। এরপর যখন জিম স্পেসশিপে নিজের লোকেশন চেক করে, সে বুঝতে পারে এখনও স্পেসশিপকে আরও 90 বছর যাত্রা করতে হবে, তারপর সেই প্ল্যানেটে পৌঁছাবে। অর্থাৎ সে ভুল করে 90 বছর আগে ডিপ স্লিপ থেকে জেগে গেছে। শিপের এই প্রবলেমের কথা সে ভিডিও মেসেজের মাধ্যমে পৃথিবীতে পাঠায়, কিন্তু সে বুঝতে পারে তার মেসেজ পৃথিবীতে পৌঁছাতে 19 বছর সময় লাগবে, আর সেখান থেকে রিপ্লাই আসতে আরও 36 বছর সময় লাগবে, অর্থাৎ টোটাল 55 বছর সময় লেগে যাবে। এটা ভেবে সে খুবই হতাশ হয়ে পড়ে, সেখান থেকে বেরিয়ে যায়। তখন সে বারে একজনকে দেখতে পায়, যে আসলে একজন এআই রোবট ছিল, যার নাম আর্থার। সে হুবহু মানুষের মতন দেখতে ছিল, শুধু তার মধ্যে মানুষের কোনো ফিলিংস ছিল না। এরপর স্পেসশিপে তার খাবারের ব্যবস্থা করা হয়। এরপর সে নিজের হাইবারনেশন পডকে ঠিক করার চেষ্টা করে, কিন্তু সে এটি ঠিক করতে পারেনি। সে কন্ট্রোল রুমেও যেতে পারছিল না, কারণ এর দরজা এত মোটা ছিল যে এর দরজা কাটা বা ভাঙা খুবই মুশকিল ছিল। জিম আর্থারকে দুঃখ করে বলে তার পুরো জীবন এবার এই স্পেসশিপেই কাটাতে হবে। শিপে অনেক ধরনের ফেসিলিটিস ছিল, তাই জিম শিপের সকল স্পেশালিটিস এনজয় করতে শুরু করে আর নিজেকে খুশিতে রাখার চেষ্টা করে। এইভাবে 1 বছর কেটে যায়, আর সে একা খুব বড় হয়ে ওঠে। তাই সে নিজের লাইফ শেষ করে দেওয়ার জন্য স্পেসে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু সে ভয়ে আবার স্পেসশিপের মধ্যে ছুটে চলে আসে। সে পড়ে গেলে তখন একটি মেয়েকে দেখতে পায়, যে হাইবারনেশন পটে ছিল, যার নাম অরোরা।
জিম তাকে দেখে প্রথমেই ভালোবেসে ফেলে। এরপর তার পুরাতন সকল ইন্টারভিউ দেখতে শুরু করে। জিমের এই একাকিত্ব জীবনে কারোর প্রয়োজন ছিল, তাই সে ডিসাইড করে অরোরাকে সময়ের আগে ঘুম থেকে জাগিয়ে দেবে। কিন্তু এটা করা ঠিক হবে না ভুল, তা ভাবতে ভাবতে তার আরও কয়েকদিন কেটে যায়। এরপর সে একদিন ডিসাইড করে তাকে সে জাগাবে। এরপর তাকে জাগিয়ে দিয়ে সে সেখান থেকে পালিয়ে যায়, যাতে অরোরা ভাবে সে নিজে থেকেই জেগে গেছে। এরপর যখন অরোরার জিমের সাথে দেখা হয়, তখন সে তাকে জিজ্ঞেস করে বাকি ক্রিউ মেম্বাররা কোথায়। জিম বলে, তোমার হাইবারনেশন পট খারাপ হওয়ার জন্য তুমি 89 বছর পূর্বেই জেগে গেছো। এরপর সে যখন বাকি প্যাসেঞ্জারকে ঘুমন্ত অবস্থায় দেখে, তখন সে জিমের কথা বিশ্বাস করে। এরপর জিম তাকে মাথা ঠান্ডা করে পরের পরিকল্পনার ভাবার কথা চিন্তা করতে বলে। এইভাবে কিছুদিন তারা একে অপরের সাথে থাকে। অরোরা কন্ট্রোল রুমের দরজা ভাঙার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। এখন সে বুঝতে পেরেছে আর কিছুই করার নেই তার। তাই অরোরা এখন সেই বই লেখার উপর ফোকাস করে, যা সেই গ্রহে গিয়ে লেখার কথা ছিল। এইভাবে জিম আর অরোরা একে অপরের সম্পর্কে জানতে শুরু করে। এখন তারা স্পেসশিপে একে অপরের সাথে ভালোই এনজয় করতে শুরু করে। এইভাবে ধীরে ধীরে তারা একে অপরের বন্ধু হয়ে ওঠে, আর অরোরাও জিমকে ভালোবেসে ফেলে। ঠিক তখন স্পেসশিপ একটি বড় তারার কাছ থেকে পাস করে। এই দৃশ্য তারা দুজনেই দেখতে থাকে, যা খুবই অপূর্ব ছিল। পরের দিন অরোরা নিজের বার্থডে সেলিব্রেট করে, কিন্তু তখনই আর্থার তাকে বলে জিম তাকে ঘুম থেকে জাগিয়ে দিয়েছে। এটা শুনে অরোরা কাঁদতে শুরু করে দেয়, আর জিমের সাথে কথা বলা বন্ধ করে দেয়। সে জিমকে মারার চেষ্টাও করে, কিন্তু তার ভালোবাসা তাকে থামিয়ে দেয়। পরের দিন জিম বলে তার ভুল হয়েছে, কিন্তু তার কাছে আর কোনো উপায় ছিল না। হঠাৎ একদিন রাতে জিম দেখে স্পেসশিপে কিছু প্রবলেম হয়েছে। পরের দিন জিম স্পেসশিপে একটি গাছ তৈরি করে। এরপর সে লিফটে নিচে আসছিল, কিন্তু লিফট হঠাৎ খারাপ হয়ে যায়। আর যখন অরোরা খাবার নিতে যায়, তখন সেই মেশিনও কাজ করছিল না। সে কিছুই বুঝতে পারছিল না এসব কি ঘটছে। কিন্তু একটি আওয়াজ শোনে। যখন অরোরা সেই গাছের কাছে যায়, তখন সেখানে একটি ক্রিউ মেম্বারকে দেখে, যার নাম গজ। গজ তাকে নিয়ে কন্ট্রোল রুমে যায়, যাতে সে চেক করতে পারে স্পেসশিপে কি কি সমস্যা হয়েছে। কিন্তু সে কিছুই বুঝতে পারেনি। এরপর বাইরে বেরিয়ে এসে দেখে একটি রোবট পড়ে আছে। জিম বলে এটি 15 নম্বর রোবট, যে এইভাবে খারাপ হয়ে গেছে। গজ পরে জানতে পারে জিম অরোরাকে ডিপ স্লিপ থেকে জাগিয়েছে, কিন্তু গজ তাকে কিছুই বলেনি। ঠিক তখনই গজের শরীর খারাপ হতে শুরু করে দেয়, আর তার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। পরের দিন রাতে হঠাৎ ইলেকট্রিসিটি চলে যাওয়ায় স্পেসশিপের আর্টিফিশিয়াল গ্র্যাভিটি শেষ হয়ে যায়, যার জন্য সবাই হঠাৎ হাওয়াতে উঠতে শুরু করে দেয়। অরোরা যে পুলে সুইমিং করছিল, সেটিও হাওয়াতে বড় স্ফিয়ারিক্যাল শেপ নেয়, যার মধ্যে অরোরা ফেঁসে যায়। এখানে আপনাদের বলে দিই, ফিজিক্সের নিয়ম অনুসারে গ্র্যাভিটি শেষ হয়ে গেলে জল হাওয়াতে উঠতে শুরু করে। অরোরা এখান থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই বেরোতে পারছিল না। ঠিক তখনই ইলেকট্রিসিটি রিস্টোর হয়ে যায়, আর গ্র্যাভিটি পুনরায় ফিরে আসে, যার ফলে সবাই নিচে নেমে আসে, আর অরোরাও বেঁচে যায়। এরপর তারা তিনজন গত 2 বছরে স্পেসশিপে হওয়া সকল ফেলিওয়ারকে দেখতে শুরু করে। এরা এই সমস্যাকে বুঝতে পারে। যখন তারা পাওয়ার সাপ্লাই রুমে আসে, তখন গজ সেখানে অজ্ঞান হয়ে যায়। একটি আর্টিফিশিয়াল অপারেশন সিস্টেমে গজের পুরো বডি স্ক্যান করলে জানা যায় তার দেহের টিস্যু ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে, যার মানে গজ আর মাত্র কিছুক্ষণের অতিথি। এই সময় গজ তার আইডি তাকে দিয়ে দেয়, যাতে তারা কন্ট্রোল রুমকে অ্যাক্সেস করতে পারে। এরপর গজের মৃত্যু ঘটে। এরপর তারা শিপকে ঠিক করতে যায়, কিন্তু এখন শিপে আরো বেশি ফেলিওয়ার দেখা দিয়েছে। এরপর তারা দুজন পাওয়ার সাপ্লাই রুমে আসে, যেখানে একটি হোল দেখা যায়, যার জন্য ভিতরের হাওয়া দ্রুত গতিতে বাইরে বেরিয়ে যাচ্ছিল, আর তাদের দুজনকেও টেনে নিচ্ছিল। তারা যে কোনোভাবে সেই হোলকে বন্ধ করে দেয়। এখন তারা বুঝতে পারে শিপে অনেকগুলি হোল রয়েছে। যখন তারা মেন পাওয়ার সাপ্লাইয়ের দিকে আসে, অ্যাকচুয়ালি এই স্পেসশিপের পাওয়ার একটি ফিউশন রিঅ্যাক্টর থেকে আসে, অর্থাৎ একটি ছোট্ট সূর্য, যার থেকে লাগাতার স্পেসশিপে ফিউশন এনার্জি থেকে পাওয়ার সাপ্লাই হচ্ছে। তারা বুঝতে পারে এই ফিউশন রিঅ্যাক্টর আনস্টেবল হয়ে গেছে, তাই একে পুনরায় রিস্টার্ট করে চালাতে হবে, যাতে টেম্পারেচার কম হয়। তাই জিম শিপ থেকে বাইরে বেরিয়ে এই সূর্যের সকল এনার্জিকে বাইরে রিলিজ করার চিন্তা করে, যাতে এই হিটকে স্পেসশিপ থেকে বাইরে রিলিজ করা যায়। জিম শিপ থেকে বাইরে বেরিয়ে একটি টানেলের দিকে যায় এবং এর মধ্যে এন্টার করে যখন সে সেকেন্ড লিভারকে টানে, গেট ওপেন হয়ে যায়
কিন্তু পুনরায় এটি আবার বন্ধ হয়ে যায়, যার মানে জিমকে হাত দিয়ে টেনে গেটকে ওপেন করতে হবে, যাতে অরোরা কন্ট্রোল রুম থেকে লিভারকে টানা মাত্রই সকল হিট বাইরে বেরিয়ে আসে। এই কাজে জিমের লাইফ শেষ হয়ে যেতে পারত। এইবার অরোরা লিভার টেনে ধরলে সকল হিট একটি টানেলের মধ্য দিয়ে দ্রুত গতিতে বাইরের দিকে বেরোতে থাকে, আর এর সাথে জিমকেও বাইরের দিকে টেনে নিয়ে যায়। এরপর জিম শিপ থেকে বেরিয়ে স্পেসের দিকে এগিয়ে যেতে শুরু করে। এই সময় জিমের স্পেস শুটে লিক হয়ে যায়, কিন্তু ঠিক তখনই অরোরা তাকে বাঁচাতে স্পেসে আসে, আর সে তার দিকে এগোতে থাকে। কিন্তু যেই সে জিমের হাত ধরতে চায়, তার হাত স্লিপ করে, কিন্তু তখন সে জিমের সাথে বাঁধা কেবেল দেখতে পায়, যাকে সে দ্রুত ধরে নেয়। এরপর তাকে শিপের মধ্যে নিয়ে আসে, কিন্তু ততক্ষণে জিমের শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। অরোরা তাকে মেডিকেল মেশিনে দিলে জানতে পারে জিম মারা গেছে, কিন্তু অরোরা মেশিনকে কমান্ড দেয় অপারেশন করার জন্য। কিন্তু তা সত্ত্বেও জিমের শরীর একেবারে নিশ্চল ছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যে জিমের চোখ খোলে। অরোরা খুব খুশি হয়। এরপর তারা দুজনে মিলে স্পেসশিপ ঠিক করে দেয়। এরপর জিম অরোরাকে হাইবারনেশন পটে যাওয়ার অনুরোধ করলে সে জিমের সাথে থাকতে চায়। এবার শেষে দেখানো হয় স্পেসশিপ অন্য গ্রহে পৌঁছে গেছে, আর সকল প্যাসেঞ্জাররাও জেগে গেছে। সবাই দেখে শিপে প্রচুর গাছ রয়েছে, যাদেরকে জিম আর অরোরা তৈরি করেছে, যারা আর এই দুনিয়াতে নেই। কিন্তু সকল প্যাসেঞ্জার সেফটির সাথে অন্য গ্রহে পৌঁছে যায়। এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ভয়ানক হবে স্পেস ট্রাভেল করা। পৃথিবী থেকে অন্য গ্রহে যাওয়া এত সহজ নয়। শুনতে অ্যাডভেঞ্চারাস মনে হলেও খুবই ডেঞ্জারাস। যদি আপনারা এমন মুভি স্টোরি শুনতে চান, তাহলে অবশ্যই আমাদের সেকেন্ড চ্যানেল ইউনিক মুভি সাবস্ক্রাইব করে নিন। আর এই সায়েন্স ফিকশনাল মুভি থেকে কি শিখতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।